হুম হুম। চলো স্টার্ট করি। দেখো ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন থেকেই শুরু করি। কনসিডার এ ট্রান্সপোর্টেশন প্রবলেম, কনসিডার এ ট্রান্সপোর্টেশন প্রবলেম with three supply and four demand point. The number of variable is কতগুলো ভেরিয়েবল থাকবে। যে কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে, যে কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেম যদি আমি ভাবতাম, সাপ্লাই বলতে ফ্যাক্টরিকে বোঝায়। এই জিনিসটা বুঝে ফেললে পরপর চার পাঁচটার অ্যান্সার করে ফেলা যাবে। সাপ্লাই বলতে আমরা ফ্যাক্টরিকে বোঝাই, আর ডিমান্ড বলতে তিনটে ফ্যাক্টরি, আর ডিমান্ড বলতে ডেস্টিনেশন পয়েন্টকে বোঝানো হয়। তাহলে এরকম যে প্রবলেমই দিক না কেন, দেখবি যে কতগুলো সাপ্লাই পয়েন্ট আর কতগুলো ডিমান্ড আছে। যেহেতু মাল্টিপল চয়েস, তার একটা নিশ্চয়ই ইয়ে থাকবে সহজে বার করা। B3 and this one is B4. ওকে, এবার বলেছে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম, যে ট্রান্সপোর্টেশন প্রবলেমে তিনটে সাপ্লাই এবং ফোর ডিমান্ড পয়েন্ট, তার নাম্বার অফ ভেরিয়েবল ইন দ্য ফর্মুলেশন। নাম্বার অফ ভেরিয়েবল বার করে কি দিয়ে? m into n. m is the number of supply point, n is the number of ডিমান্ড পয়েন্ট। যে দিক না কেন, এটা 3 4 না দিয়ে যদি 7 10 দিত, তাহলে অ্যান্সার লিখতি 70। ওকে, তাহলে এখানে সেই প্রসিডিওরটাই ফলো করতে হবে। থ্রি সাপ্লাই পয়েন্ট আর ফোর ডিমান্ড পয়েন্ট, তাহলে থ্রি সাপ্লাই ফোর ডিমান্ড পয়েন্ট যেহেতু, তাহলে এখানে নাম্বার অফ ভেরিয়েবল শুড বি 3 into 4 12, so D is the answer. Consider the transportation problem with three supply point, four demand point. The number of constant in the formulation, কতগুলো কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টের ব্যাপারে যদি বলা হয়, তাহলে কনস্ট্যান্ট বার করার প্রসিডিওরটা হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট শুড বি m প্লাস অফ n। ওকে, m plus of n. The number of constant for any transportation problem is equals to number of supply point plus number of demand point. তাহলে এখানে অ্যান্সারটা 7 হবে। ওকে, if m cross n is a balanced transportation problem, the number of allocation in a non-degenerate basic feasible solution. It's very important. এখানে যদি নন কথাটা বাদ দিয়ে দিত তাহলে অ্যান্সার আলাদা হতো। যদি নন ডিজেনারেট বেসিক ফিজিক্যাল সলিউশন হয়, অলওয়েজ m plus n minus of 1. Number of basic cell should be number of row plus number of column minus of 1. মনে থাকবে? যাই দিক না কেন, এটা পার্টিকুলার কেসের ক্ষেত্রেও দিতে পারতো। ধর 7 বললো একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, 7 খানা সাপ্লাই পয়েন্ট আর 8 খানা ডিমান্ড পয়েন্ট। মানে ডিজিট বসিয়ে দিল, ভ্যালুটা বার করতে হলো, হ্যাঁ তাই তো? 7, হ্যাঁ 7 plus 8 minus of 1, তার মানে 14। এবার ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে, মানে ভুল যেটা হয়, যেহেতু মাল্টিপল চয়েস একটু ক্লোজেস্ট থাকে, নন ডিজেনারেটের এই ননটাকে ইউজ করেনি, শুধু ডিজেনারেট বলেছে। তাহলে কিন্তু ওটা সিম্বলটা যেটা হবে লেস দ্যান m plus n minus 1। মনে থাকবে কথাটা? মানে এমন অপশন দিল, সেটা একটু খেয়াল করে নিবি। ধর এই যে 7 সাপ্লাই আর 8 ডিমান্ড পয়েন্ট, এবার অপশন গুলো সবকটাই দিয়েছে। একটা দিয়েছে ধর 7 plus 8 minus 1 14, তো একটা 14 দিয়েছে, একটা 15, একটা 16, আর একটা দিয়েছে 30। তাহলে অ্যান্সারটা 13ই হবে। যেহেতু একটাই m plus n minus 1 এর থেকে কম আছে, তাহলে সেটাই হবে অ্যান্সার। বুঝতে পারলাম কথাটা? যদি নন শব্দটা ইউজ না থাকতো, শুধু ডিজেনারেট থাকতো, আর নন ডিজেনারেট, সোহেল ঢুকতে পারছে না, প্রিপেয়ারিং মিটিং দেখাচ্ছে। আমি কি করব? আমার এখানে যতজন আছে সেখানে দীপান্বিতা এখনো জয়েনিং চলছে, আমি অ্যাডমিট করে নিয়েছি, স্টিল জয়েনিং। আপনার স্ক্রিনটা বোধহয় স্লোতে চলছে, মানে আমি ঠিক মানে স্ক্রিনটা আটকে আটকে যাচ্ছে, ঠিক দেখতে পাচ্ছি। আমার আটকে আটকে আসছে। হ্যাঁ, কিছু একটা প্রবলেম হচ্ছে আপনার এন্ড থেকে মনে হয়। তাহলে কি নেট শেষ হয়ে আসলো? দাঁড়া, সকাল জানি থেকে নিয়ে আটকে যাচ্ছে। পাঁচখানা ক্লাস, দাঁড়া মেসেজ দেখি, নেট শেষ হয়েছে নাকি একটা মেসেজ দেখে আমি বুঝতে পারি। আপনার জিও নাম্বারের কি হয়েছে? 90% ব্যবহার, ঠিক আছে। এক সেকেন্ড হোল্ড আপনার কর। জিওতে চলছে 5টা ক্লাস। দাঁড়াও এক সেকেন্ড, রেকর্ডিং করে। Question number 4, the maximum profit of the following 3x3 assignment problem. এই 3x3 assignment problem এর ম্যাক্সিমাম প্রফিটটা কত সেটা তোকে, ম্যাক্সিমাম প্রফিট, যেহেতু ম্যাক্সিমাম প্রফিটের কেস, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেমে ম্যাক্সিমাম প্রফিট কি করে বার করি? টেবিলের সবচেয়ে বড় যে কোয়ান্টিটি থাকে তার থেকে সবাইকে আমি সাবট্রাক্ট করে নিই। ওকে, সবাইকে সাবট্রাক্ট করে নিই। রিম্পা অনলাইন ক্লাসে আছি যে, বলো।
বলো 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 কি বলছো বলো। ওই যে আগের বারের মধ্যেই রিপ্লেস করেছি তো, তুমি ওটা 11টা থেকে 12টা করে নাও, ঠিক আছে? আমি ওটা চেঞ্জটা করিনি, ওটা করে নাও। ও, হুম হুম হুম, বেশ, ঠিক আছে। দিস ওয়ান, তাহলে ম্যাক্সিমাম প্রফিটের কেস, ম্যাক্সিমাম প্রফিটের যে কোনো প্রবলেম হলে টেবিলের সবচেয়ে বড় যে কোয়ান্টিটিটা থাকে সেই কোয়ান্টিটি দিয়ে সাবট্রাক্ট করতে হয়, তাই তো? টেবিলের সবচেয়ে বড় কোয়ান্টিটি কত? 8। যেহেতু সবচেয়ে বড় কোয়ান্টিটি 8, মালটাকে নিচে নামাই তারা, আহ সবচেয়ে বড় কোয়ান্টিটি 8, তাহলে 8 এর থেকে সবাইকে সাবট্রাক্ট করে নিতে হবে। 8 এর থেকে সাবট্রাক্ট করলে এটা হবে 7, তাই না? এটা হবে এটা হবে 7। নেক্সট ওয়ান, দিস ওয়ান শুড বি 4, এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 6, দিস ওয়ান ইজ 0। আর আটকাচ্ছে না তো? 0, না না না। না মানে রিচার্জ করতে। স্যার আটকাচ্ছে না। 5। নেক্সট আমরা কি করে থাকি? রোয়ের মিনিমামকে সাবট্রাক্ট করি, হয় রোয়ের মিনিমাম নয় কলামের মিনিমাম। তাহলে রোয়ের মিনিমামকে সাবট্রাক্ট করলে যেটা হবে, টেবিল রিডিউস টু দিস, 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 নেক্সট যেটা, তার মানে টেবিল রোয়ের ফার্স্ট রোয়ের মিনিমাম যেটা সেটা হচ্ছে 4, 4 মাইনাস করে দিতে হবে ফার্স্ট রো থেকে, বিকাম 3, ইটস বিকাম 3, ইটস বিকাম 0। নেক্সট হচ্ছে এখানের মিনিমাম যেটা, সেটা কত? এখানে মিনিমাম হচ্ছে 1, 1 মাইনাস করলে এটা 1, এটা 0, এটা 5। নেক্সট মিনিমাম সাবট্রাক্ট, এখানে তো 0 আছেই, চাপ নিয়ে লাভ নেই। এবার তুই দেখ যে প্রত্যেকটা রোতেই একটা করে 0 আছে, প্রত্যেকটা কলামেও 0 আছে, সুতরাং কলাম সাবট্রাকশনের আর প্রয়োজন হবে না। যেহেতু কলাম সাবট্রাকশনের আর কোনো প্রয়োজন নেই, সুতরাং তুই এবার তার মানে কি করতে পারিস? অ্যালোকেশন করতে পারিস। তাহলে অ্যালোকেশন যদি করিস, কোথায়? প্রত্যেকটা রোয়ে সিঙ্গেল 0। দেখ, এটা হবে অ্যালটমেন্ট, এটা হবে অ্যালটমেন্ট, আর যেটা হবে সেটা হচ্ছে দিস ওয়ান শুড বি দ্য অ্যালটমেন্ট। তাহলে আলটিমেট রেজাল্টটা আমি কোথা থেকে পাবো? এই টেবিল থেকে পাবো। দ্যাট শুড বি 4, এটা হবে 7, আর এটা হবে 8। therefore the maximum profit becomes 8 plus 7 plus 4, 15 plus 4, 19. So C is your answer. হয়ে গেছে, বোঝা গেছে? নেক্সট, নেক্সট যদি ভাবি তাহলে স্যার একবার 3 এর অ্যানসারটা রিপিট করবেন? 3, হ্যাঁ। যাবো 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 যাবো। দিয়ে বলেছে, if m cross n is a balanced transportation problem, then the number of allocation of non-degenerate basic feasible solution. Non-degenerate যখনই বলবে basic feasible solution, number of row plus number of column minus 1, that should be the number of basic solution of a transportation problem. যেটা বলছিলাম, এখানে যদি নন শব্দটা ইউজ না করতো তাহলে এটা যে রেজাল্টটা হতো সেই রেজাল্টটার থেকে কম আসতো। তার মানে নাম্বার অফ বেসিক সলিউশন ইজ লেস দ্যান m প্লাস n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট আসি, কোশ্চেন নাম্বার 4 বলে ফেললাম, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর জন্য যে কেসটা, এটা বলেছে consider the following TP to supply 3 demand solution of the using north west corner rule। তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলের প্রসিডিউর কি? সবসময় আমরা নর্থ ওয়েস্ট কর্নার থেকে নেওয়া শুরু করি, তার মানে এই সেল থেকে অ্যালটমেন্ট হওয়া শুরু হবে। প্রথমে যেটা চেক করে দেখতে হয় এটা ব্যালেন্স নাকি, 40 প্লাস 50 90, আর এদিকে 30 প্লাস 25 প্লাস 35 দ্যাট ইজ অলসো 90। দেয়ারফর ইটস এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ব্যালেন্স হলে নর্থ ওয়েস্ট কর্নার মেথডে যেটা হয় সেটা হচ্ছে একদম বাঁ দিকের কর্নার থেকে। তাহলে এর সাপ্লাই করার ক্ষমতা হচ্ছে 50 আর এর ডিমান্ড হচ্ছে 30। আমরা কি করি? মিনিমামটাকে এখানে বসিয়ে দিই, তাই এখানে 30 বসে যাবে, 30। তাহলে ফুলফিল হয়ে গেলে এই রোটা বাদ চলে যাবে, এখানে পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে 20। এখানে যখন 20 পড়ে থাকবে, নেক্সট হচ্ছে নেক্সট টেবিলের নর্থ ওয়েস্ট কর্নার হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যদি নর্থ ওয়েস্ট কর্নার হয়, এখানে সাপ্লাই হচ্ছে, ডিমান্ড হচ্ছে 25, আর এই সাপ্লাই দিতে পারে 20। তার মানে আমরা কি নেব?
20 বসিয়ে দেবো এখানে। তার মানে আলটিমেটলি এর ডিমান্ড এখনো ফুলফিল হয়নি, 5 ইউনিট ডিমান্ড এখনো প্রয়োজন, তাই রেখে দিচ্ছি এখানে 5। নেক্সট, এটা যেহেতু ফুলফিল হয়ে গেছে, এই রোটা বাদ চলে যাবে। যেই রোটা বাদ চলে গেল, এখন নর্থ ওয়েস্ট কর্নার কোনটা? এইটা। তার মানে অ্যালটমেন্ট এখানে হবে। এবার দেখা যাচ্ছে টেবিলে একটাই রো আছে, দুটো কলাম। তার মানে এর যে 40 ইউনিট সাপ্লাইটা, এই 40 ইউনিট সাপ্লাইটা তো কাকে কাকে দেবে? এক হচ্ছে এখানে দেবে 35 ইউনিট, আর এই জায়গাতে দেবে 5 ইউনিট, এই জায়গাতে দেবে 5 ইউনিট। তার মানে কস্টিংটা কত দাঁড়াবে? কস্টিংটা দাঁড়াবে, আলটিমেট কস্টিং দাঁড়াবে যেটা, সেটা একটু বলি, টেক্সট বক্স নিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে কৃষ্ণেন্দুর ভাষায়। অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 30 প্লাস 6 ইন্টু 20, 6 ইন্টু 20, 6 ইন্টু 20 প্লাস, তারপরে হচ্ছে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 প্লাস নেক্সট হচ্ছে 8 ইন্টু 35। দ্যাট শুড বি দ্য রেজাল্ট। কত হচ্ছে বল? ফাইভ সেভেন ফাইভ 575। তাহলে 575, তার মানে অপশন বি হচ্ছে অ্যান্সার। অপশন বি অ্যান্সার হয়ে গেল। অপশন বি ইজ ইওর অ্যান্সার। হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 6। এইখানে কিন্তু আমার একটা ভাইটাল প্রশ্ন আছে, তারা এটাকে ক্লিয়ার করে নিন একটু। সেটা দেখি কেমন কেউ বুদ্ধি করে কতটা উত্তর দিতে পারে। কোশ্চেন নাম্বার 6 বলেছে, ইফ ইউআই অ্যান্ড ভিজে রিপ্রেজেন্ট the dual variable in the assignment formulation, the constant set is given by তাহলে given by কি হবে? constant set এর মধ্যে কোনটাকে স্যাটিসফাই করবে? কেউ অ্যান্সারটা বলবি? কালকে সেকশন বি কিন্তু একজনা বলেছিল, সে ভুল লজিকে বলেছিল, কিন্তু বলেছিল, ঠিক বলেছিল, লজিকটা ভুল ছিল। কি অ্যান্সার হতে পারে এবং লজিকটা? তোরা কি ভাবছিস না ঘুমিয়ে পড়লি? বলছি তোরা কি ভাবছিস না ঘুমিয়ে পড়েছিস? না স্যার ভাবছি। ভাব। দেখ, এতক্ষণ ভাববার ব্যাপার ছিল না যদি মাথায় চলে আসতো। যদি ট্রান্সপোর্টেশন প্রবলেমের ফর্মুলেশনটা ভাবি, ফর্মুলেশন যখন করা হয়েছিল, মিন একটা ফাংশন আছে, ধর মিন জেড ইকুয়ালস টু ডবল সামেশন ওভার সিআইজে এক্সআইজে, সিআইজে এক্সআইজে, সিআইজে এক্সআই, এই হচ্ছিল আমার ডবল সামেশনটা। এবার তার মানে কনস্ট্যান্ট গুলো নিশ্চয়ই গ্রেটার ইকুয়ালস টু ছিল, ঠিক বললাম? কনস্ট্যান্ট গুলো নিশ্চয়ই গ্রেটার ইকুয়ালস টু ছিল। এবার যখন এর হ্যাঁ। ডুয়াল বার ফর্মুলাটা বুঝতে পারছি না। ফর্মুলা, এখানে কোনো ফর্মুলা নেই। ফর্মুলাটা কি লিখে? না না, ওই সামেশনটা। সামেশন ওভার সিআইজে এক্সআইজে। দেখ তোর খাতা খোল, যদি তুমি ক্লাস করেছিস ফর্মুলেশন লেখা আছে খাতায়। আচ্ছা। ঘটনাটা হচ্ছে, তার মানে কনস্ট্যান্ট গুলো গ্রেটার ইকুয়ালস টু। এবার যখন এর ডুয়ালটা বার করতে চাইবি, তখন কি হবে? ডুয়ালটা নিশ্চয়ই ম্যাক্স প্রবলেম হবে, হওয়া উচিত, এ ছাড়া আর কিছু হতে পারে না, তাই নয় কি? এবার ম্যাক্স যদি হয়, তাহলে তার কনস্ট্যান্ট গুলো কি সিম্বল আসা উচিত রে? লেসার আসা উচিত, ঠিক বলছি? হ্যাঁ। তার মানে ইউআই আর ভিজে বলে দিয়েছে এর ডুয়ালের ভেরিয়েবল, তাহলে কনস্ট্যান্ট গুলো নিশ্চয়ই লেসার ইকুয়ালস টু সাইনকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে? বুঝেছিস তো না বুঝিসনি? বুঝেছি। বুঝিনি, Answer টা আরেকবার বলো। জানতাম, রিজনটা জানতাম। হ্যাঁ বলছি স্যার ট্রান্সপোর্টেশন। একটা হ্যাঁ বলো বলো বলো।
মানে ওর যখন ভেরিয়েবল মানে যখন ডুয়েল করি ভেরিয়েবল আর নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ কনস্ট্যান্ট তো উল্টে যায়, হ্যাঁ এটা হ্যাঁ ইউআই ইনটু ভি যে হওয়ার উচিত ছিল না, না ইনস্টেড না অফ না না ইউআই। আরে না 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 ভুল হয়ে গেল। যেটা সেটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়ালস টু নাম্বার অফ কনস্ট্যান্ট, এই হচ্ছে রিলেশন। কতগুলো হ্যাঁ ভেরিয়েবল তার রেসপেক্টে কনস্ট্যান্ট। আমি তো ফর্মুলেশনটা লিখিনি, ওরা বলছে যে ইউআই আর ভি যেটা হচ্ছে ডুয়ালের ভেরিয়েবলটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে ডুয়ালের ভেরিয়েবল যদি হয় তাহলে ডুয়ালের ভেরিয়েবলের রিলেশনটা কি হবে? তার মানে এটার সাথে ভেরিয়েবল গুলো তো যোগ্য অবস্থাতেই থাকবে, আর তো কিছু হবে না। কোইফিশিয়েন্ট আচ্ছা গুলো হ্যাঁ যেহেতু পজিটিভ, তার হ্যাঁ মানে আলটিমেটলি সামেশনেই আসবে। এবং সিম্বলটা কি হবে তোকে ভাবতে হবে, ইকুয়াল টু হবে, গ্রেটার ইকুয়ালস টু হবে, না লেসার ইকুয়ালস টু হবে, আর নাহলে অন্য কিছু হবে না। এখানে নান অফ দিস অপশন হতেই পারে না। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে লজিকের কথা, যে নান অফ দিস কি করে হবে? সিম্বল তো তিনটেই হয়, একটা ইকুয়ালস টু হয়, একটা গ্রেটার ইকুয়ালস টু হয়, একটা লেসার ইকুয়ালস টু হয়। চারটে অপশন দিতে হবে বলে এখানে নান অফ দিস দেওয়া হয়েছে। কিন্তু এখানে লেসার ছাড়া আর কিছু হতে পারে না, যেহেতু আমি ট্রান্সপোর্টেশন প্রবলেমের প্রাইমাল ফর্মুলেশনটা হচ্ছে মিন প্রবলেম, তাহলে তার ডুয়াল ফর্মুলেশনটা ম্যাক্স প্রবলেম হবে। ম্যাক্স প্রবলেমের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এর ইয়েগুলো, কনস্ট্যান্ট গুলো সবসময় লেসার হয়, তাই এখানে লেসার আসে। বোঝা আচ্ছা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝেছে তো মাথায়? এইটাই বলতে চেয়েছি, আর কিছু বলতে চাইনি। এইটুকুই কনসেপ্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। If the dual of the transportation problem, in the dual of the transportation problem, the dual variable are, এটা কি হবে বল দেখি? আনরেস্ট্রিক্টেড। কেন বললি? জানি না, আনসার জানি। আনসার জানিস কিন্তু জানিস না, মানে আমরা যখন ওইখানে ইকুয়াল টু আসছে ওটা, হ্যাঁ না, নর্মালি কনস্ট্যান্ট ইকুয়াল গুলো টু। তুই একটু ভালো করে ভেবে দেখ। কনস্ট্যান্ট গুলো যখন আমরা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন লিখি, মানে কনস্ট্যান্ট গুলো কিন্তু এইরকম ফরম্যাটেই আসে, a1 x1 ব্যালেন্স তো সবকটা ইকুয়ালস টু। আমি দু রকম ফর্মুলেশন ক্লাসে দেখিয়েছিলাম, একটা হচ্ছে আনব্যালেন্সের জন্য, একটা হচ্ছে ব্যালেন্সের জন্য। ব্যালেন্স প্রবলেমের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে সমস্ত কনস্ট্যান্ট গুলো যেন ইকুয়ালস টু থাকে, তাই না? এবার কনস্ট্যান্ট গুলো যদি ইকুয়ালস টু হয়, তাহলে তার যদি ডুয়াল বার করা হয়, প্রাইমাল ডুয়ালের রিলেশন কি বলছিল, কনস্ট্যান্ট যদি ইকুয়ালস টু হয় তাহলে করসপন্ডিং ডুয়াল ভেরিয়েবল হয় আনরেস্ট্রিক্টেড সাইন, তাই তো হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আমি যখন ডুয়ালের কথায় ভাববো, তার মানে ডুয়াল ভেরিয়েবল গুলো সবকটাই আনরেস্ট্রিক্টেড সাইন হবে, যেহেতু ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমে সমস্ত কনস্ট্যান্ট গুলো ইকুয়ালিটি হয়। সুতরাং ডুয়ালের যত ভেরিয়েবলই আসুক না কেন, সবাই আনরেস্ট্রিক্টেড সাইনেই আসবে। বোঝা গেছে? তাই সি হবে অ্যান্সার। বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এ যদি যাই, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে কনসিডার দ্য ফলোইং ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ 2 সাপ্লাই and 3 ডেস্টিনেশন, দ্য সলিউশন ফাউন্ড বাই ইউজিং মিনিমাম কস্ট মেথড, মানে ম্যাট্রিক্স মিনিমাম মেথড। সেক্ষেত্রে আমরা কি করি, ম্যাট্রিক্স মিনিমামটা মনে যদি করি, তাহলে সবচেয়ে কম যে কস্ট থাকে সেই সেল থেকে আমরা অ্যালট করা শুরু করি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম কস্টের সেল। একই প্রবলেম বলে চেক করলাম না ব্যালেন্স আছে নাকি। 35 50, তার মানে এখানে যাবে 35, এখানে অ্যালটমেন্ট হয়ে যাবে 35, হয়ে গেছে। নেক্সট সেটা হচ্ছে আলটিমেটলি ফুলফিল হয়ে গেল, মানে এটা বাদ চলে যাবে। এরপরের মিনিমাম কস্ট যদি ভাবা যায়, তাহলে 5 অকার করেছে মোর দ্যান ওয়ান প্লেসে, ইউ চুজ এনি ওয়ান। তখন আমি ধরো এই 5টাকে অ্যালট করলাম, এখানে কত পড়ে থাকা উচিত, 15 পড়ে থাকা উচিত, তাই না? কারণ 35 তো সাপ্লাই করে দিয়েছে। তাহলে এখানে ডিমান্ড হচ্ছে 30 ইউনিট আর সাপ্লাই হচ্ছে 15 ইউনিট, তার মানে আমি এখানে 15 ইউনিট অ্যালটমেন্ট দেব। এই যে 15 ইউনিট অ্যালটমেন্ট দিলাম, এখানে কত পড়ে থাকবে, 15, এখানে পড়ে থাকবে 15 ইউনিট। তাহলে এটা ফুলফিল হয়ে গেল। এটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে রোটা বাদ, যেই রোটা বাদ চলে গেল অমনি এবার তাহলে মিনিমাম কস্ট কোথায় আসছে, এক্স্যাক্টলি এই জায়গায় আসছে মিনিমাম কস্টটা। কিন্তু একটা জিনিস একটু অবজার্ভ করে দেখ, সেটা হচ্ছে আর কিছু ভাবার মতো পরিস্থিতি নেই। এখানে 40, এখানে 25, তার মানে এটা 25 ঢুকে যাবে, আর এখানে 50, এখানে 40, যেহেতু 7ই নেক্সট মিনিমাম, তাহলে এখানেই অ্যালটমেন্ট হবে 15। এই তাহলে আলটিমেট কস্টটা গিয়ে যেটা দাঁড়াবে, হয়ে গেল 40 চলে গেল। তাহলে আলটিমেট কস্টের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইনালাইজ করব আলটিমেট কস্টটা? আলটিমেট কস্টটা দাঁড়াবে গিয়ে সেটা হচ্ছে 5 ইন্টু 15 প্লাস 35 ইন্টু 3, 35 ইন্টু 3 প্লাস তারপরে হচ্ছে 7 ইন্টু 15
প্লাস আর কি আছে 5 ইন্টু 25, তাই না? 5 ইন্টু 25 বোঝা গেছে? দ্যাট শুড বি ইউর অ্যান্সার। কত হবে বল? 410। শিওর তো? হ্যাঁ, ক্যালকুলেটরে করেছি। আচ্ছা তাহলে ঠিক আছে 410, তাহলে 410 মানে ইয়ে হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার, বিটা হবে অ্যান্সার। নেক্সট প্রবলেমের ক্ষেত্রে যাই, কোশ্চেন নাম্বার 9। নাম্বার 9 এর ক্ষেত্রে যদি আসি, দেখা যাক কোশ্চেন নাম্বার 9 কি বলছে। Consider the following transportation problem with 2 supply and 3 destination. The solution is using Vogel approximation method. VAM মেথড ইউজ করতে হবে। তাহলে VAM করতে গেলে কি করতে হয়? একটা পেনাল্টি ক্যালকুলেট করতে হয়। দেখ একই প্রবলেম দিয়েছে, তাহলে পেনাল্টি ক্যালকুলেট করলে ফার্স্ট রো এর পেনাল্টি কত হবে? 3 আর 5, ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এখানে লিখলাম 2। নেক্সট 5 আর 7, ডিফারেন্স হচ্ছে 2, পেনাল্টিটা লিখে ফেলেছি। নেক্সট 5 7 ডিফারেন্স হচ্ছে 2, পেনাল্টিটা লিখে ফেললাম। নেক্সট 6 আর 5 ডিফারেন্স হচ্ছে 1, লিখে ফেললাম পেনাল্টি। আর 3 আর 8 এর পেনাল্টিটা হচ্ছে 5। তাহলে ম্যাক্সিমাম পেনাল্টি এখানে আসলো। যেহেতু এটা ম্যাক্সিমাম পেনাল্টি আসলো, তার মানে অ্যালটমেন্ট কোথায় হয়? ম্যাক্সিমাম পেনাল্টি করেসপন্ডিং রো অথবা কলামকে সিলেক্ট করে ফেলতে হয়। আমি সিলেক্ট করে ফেললাম। যেই আমি সিলেক্ট করে ফেললাম, তাহলে কোথায় অ্যালটমেন্ট হবে সেটা আমার বুঝতে হবে। কোথায় অ্যালটমেন্ট হওয়া উচিত? অ্যালটমেন্ট এইখানে হওয়া উচিত, তাই না? লিস্ট কস্ট সেলে এখানে আছে 35 আর এখানে আছে 50, তার মানে এখানে চলে আসবে 35, এখানে বসে গেল 35। তাহলে এই 35টা শেষ হয়ে গেল। 35 যদি শেষ হয়ে যায়, এখানে পড়ে থাকলো 15। এবার এটা যখন 15 হয়ে গেল, বাদ কে গেল, তার মানে রো বাদ গেছে। যেই রো বাদ গেছে, তার মানে নেক্সট যেটা করতে হবে, রো এর ডিফারেন্স আনচেঞ্জ থাকে, কলামের ডিফারেন্স চেঞ্জ হতে পারে। যেহেতু কলামের ডিফারেন্স চেঞ্জ হতে পারে, তাহলে আমি দেখি এক্ষেত্রে 6 আর 5 15, আর পেনাল্টি কত? 1, পেনাল্টি হচ্ছে 1। নেক্সট এখানে কত? সেটা হচ্ছে 5 আর 7, পেনাল্টি হচ্ছে 2, মানে এটা 40, পেনাল্টি 2। যেহেতু আমার কলাম বাদ গেছে, সুতরাং রো এর পেনাল্টির কোনো চেঞ্জ হবে না, সুতরাং ভেবে লাভ নেই। এখানে আসবে 30, পেনাল্টি হবে 2, আর এখানে হবে 25, পেনাল্টি হবে 1। তাহলে ম্যাক্সিমাম পেনাল্টি অকার করেছে মোর দ্যান 1 প্লেসে। কোন কোন প্লেসে? একটা এখানে আর একটা এখানে। ইউ চুজ এনি ওয়ান। তাহলে ধরো তুমি এটাকে চুজ করলে, ধরো তুমি এই রোটাকে চুজ করলে, তাহলে অ্যালটমেন্ট কোথায় হওয়া উচিত? 5 এর ঘরে হওয়া উচিত। তাহলে 5 এর ঘরে যদি অ্যালটমেন্ট হয়, কত হবে? এর হচ্ছে 25 আর এর হচ্ছে 40, তার মানে এখানে 25 বসে যাবে। যেই এখানে 25 বসে গেল, তারপরে আর টেবিলটা দেখো আমার করতে হবে না, এটা তো কেটে গেল। তাহলে দুটো রো কেটে গেছে, এখানে হচ্ছে 15। একটাই মাত্র কলাম পড়ে আছে। যখন সিঙ্গেল রো আর কলাম থেকে যায়, তখন আর ভাবতে হয় না, তাহলে অটোমেটিক্যালি এই সাপ্লাই ডিমান্ডটা ফুলফিল করে রিমেনিং কোয়ান্টিটি। তার মানে এটা হয়ে গেল 15, আর এটাও হয়ে গেল 15, হয়েছে 15, আর এটাও হয়ে গেছে 15। তাহলে দুটোই 15। এবার তাহলে আমি আরামসে আমার বেরিয়ে গেছে, কস্টিংটাকে বার করতে পারি। মাল্টিপল চয়েস, সুতরাং অপটিমাল টেস্টের কোনো প্রয়োজনই হবে না, এখান দিয়েই অপশন চলে আসবে, অ্যান্সার চলে আসবে। 5 ইন্টু 15 প্লাস 5 ইন্টু 15 প্লাস 3 ইন্টু 35, 3 ইন্টু 35 প্লাস 7 ইন্টু 15, 7 ইন্টু 15 প্লাস 5 ইন্টু 25। সম্ভবত একই অ্যান্সার চলে এসেছে। দেখ আগের রেজাল্টটা আর এই রেজাল্টটা। 5 ইন্টু 25 কোথায় রে? এসছে না? সেমই তো আছে। হ্যাঁ 5 same। into 15 plus 35 into ব্যাস ব্যাস, মানে 3 যেহেতু plus 70। হ্যাঁ অ্যালটমেন্টটা সব একই জায়গায় এসছে, তাই রেজাল্টটা সেম চলে এসছে। তাই 410 শুড বি দা অ্যান্সার। বোঝা গেছে? এখানে যে লেখা পড়ছিল না, খেয়াল করুন। বেশ, নেক্সট কোশ্চেনটা একটু বল দেখি, পারবি তোরা এটা? কোশ্চেন নাম্বার 10টা, এটা তোরা বলতে পারবি আশা করছি।
এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হবে না, এখানে শুধুই অ্যান্সারটা বলতে হবে। হ্যাঁ কি পড়লাম? অ্যান্সার। ডিমান্ড আছে 80 আর সাপ্লাই আছে সাপ্লাই না ডিমান্ড আছে 90 আর সাপ্লাই আছে 80, তাই একটা এক্সট্রা সাপ্লাই পয়েন্ট। তার মানে এক্সট্রা সাপ্লাই পয়েন্ট মানে রো না কলাম? এক্সট্রা রো, এক্সট্রা রো জুড়বে। আর কত ইউনিট এক্সট্রা লাগবে? 10। তার মানে অ্যান্সার কি হওয়া উচিত? এ। বুঝে ফেলেছিস? ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে 40 ইউনিট সাপ্লাই ছিল, 80 ইউনিট সাপ্লাই ছিল, 90 ইউনিট ডিমান্ড ছিল। তার মানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তার মানে 10 ইউনিট সাপ্লাই এর প্রয়োজন ছিল। আর তার মানে যেহেতু এক্সট্রা মানে আর্টিফিশিয়াল সাপ্লাই বানাতে হবে, তার ড্যামি ইজ অ্যাডেড ইন দা রো, তার মানে রো ড্যামি সাপ্লাই পয়েন্ট বার করতে হবে এবং তার কোয়ান্টিটি দিতে হবে 10 ইউনিট। তো এ শুড বি দা বেস্ট অ্যান্সার। পরেরটা, পারপাস অফ স্যার একটু ট্রান্সপোর্টেশন। দাঁড়ান, একটুখানি করে নি, লিখে নি। দাঁড়াতে পারবো না, সারা দিন বসে আছি। আচ্ছা বলুন, হয়ে গেছে। তারপরের প্রশ্নটা টোটাল শিপিং কস্ট বি। এক্স্যাক্টলি, এখানে যেটা ভুল হয়ে যাবে, সবাই ভাববে যে টোটাল কস্ট না, আমরা টোটাল কস্ট ক্যালকুলেশন করি না, যেটা করে থাকি সেটা হচ্ছে টোটাল শিপিং কস্ট, মনে থাকে? শিপিং কস্ট। এটা কিন্তু না, এটা কিন্তু ভুল অ্যান্সার। বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 11 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12 এ যাই। Question number 12. The initial solution of a transportation problem can be generated in any manner so longer as কি বলতো? অল সাপ্লাই এন্ড ডিমান্ড। একদম, হ্যাঁ, মানে ইট ইজ ইগনোর দ্য কস্ট, মানে যেভাবে আমি ইনিশিয়াল সলিউশন যদি করতে চাই, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যদি ইনিশিয়াল সলিউশন যে মেথডেই, নর্থ ওয়েস্ট কর্নার মেথড হোক, ম্যাট্রিক্স মিনিমা, ভোগাল, সাউথ ওয়েস্ট কর্নার মেথড, এরকম প্রচুর মেথড আছে, কিন্তু সাপ্লাই ডিমান্ড যতক্ষণ সেম না হচ্ছে ততক্ষণ তুমি কোনোটাই করে উঠতে পারবে। ঠিক আছে? তো সি শুড বি দা কারেক্ট অ্যান্সার। হয়ে গেছে। নেক্সট, which of the following statement about the northwest corner rule is false? এইটা আমার জানার খুব প্রয়োজন, যে তোরা কি বলছিস। অপশন সি হবে। কেন বললি? মানে নেটে খুঁজে কোথাও পেয়েছিস? স্যার। হ্যাঁ, মানে কেন বলছিস? নেটে খুঁজে হয়তো পেয়ে গেছিস নাকি? ওখানে না এখানে আমরা তো নর্থ ওয়েস্ট কর্নার মেথডে কখনো লোয়েস্ট হ্যাঁ, কস্ট ওকে, এটাকে সিলেক্ট করি না, আমরা তো হ্যাঁ হ্যাঁ নর্থ ওয়েস্ট এটাকে। হ্যাঁ, একদম। তার মানে এখানে রং যেটা আছে, when the moving to a new row or column one must select the cell with the lowest cost, এটা হচ্ছে ম্যাট্রিক্স মিনিমা মেথডে আমরা ইউজ করি, তার জন্য এটাই একমাত্র ফলস স্টেটমেন্ট। নেক্সট, স্যার এগুলো, এই কোশ্চেন গুলো ছিল এক্সাম সেটে। হতে পারে, এক্সাম সেটে ছিল। হতে পারে। কি ছিল না এসব আলোচনা করিস না। নেক্সট, in a transportation model the analysis the stepping stone method is used to কি করে রে? feasible solution. সি, evaluate empty cells for potential solution। একদম। এইখানে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে obtain the initial optimal solution কখনোই না। আমরা মানে ইনিশিয়াল যে সলিউশনটা সেটা তো ভ্যাম ফ্যাম হ্যান ত্যান মেথড দিয়ে করেই ফেলছি, আর এটা মানে এটা অ্যান্সার হতে পারে না। obtain an initial basic feasible solution, সেগুলো এটা ইউজ করে থাকি। এমটি, এই যে evaluate the empty cell for potential solution improvement, মানে আমার সলিউশনকে ইমপ্রুভমেন্ট করার জন্য যে সমস্ত সেলে আমার ইনপুট আসেনি তার ভেতরে সেলটাকে আমার জাস্টিফাই করে স্টেপিং স্টোন মেথড। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15, a transportation problem has a feasible solution when, কখন থাকে ফিজিবল সলিউশন? যদিও যে কোনো ট্রান্সপোর্টেশন প্রবলেমের ফিজিবল সলিউশন থাকতেই হবে।
Sir, see the solution yields the lowest possible cost. না না, যখন না একমাত্র না 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 অল ডি দ্য ডিলাই সাপ্লাই কন্ডিশন হ্যাঁ স্যাটিসফাই করে, এটা করলেই পাওয়া যাবে, এটা করলেই পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16। কতগুলো কোশ্চেন আছে আমি দিলাম? 45 টা তো থাকার কথা। 42 টা I think. When the number of sweeping in a feasible solution is lesser than number of row plus number of column of the column minus 1, then it's এই মাত্র আলোচনা করলাম কিন্তু তোদের প্রথম সলিউশনের ক্ষেত্রে, তখন ওটাকে কি সলিউশন বলে? নন ডিজেনারেট। এই ডিজেনারেট নন ডিজেনারেট তো হচ্ছে এক্স্যাক্টলি সেম হলো, হ্যাঁ সরি ডিজেনারেট। ডিজেনারেট। তার মানে এখানে আর ভাববার কোনো অবকাশ রাখেনি যে এই অপশন জায়গাটা বি। আছে, অপশন বি ছাড়া আর কিছু সলিউশন হতে পারে না। দেয়ার ইজ এ স্যার এটা ডিজেনারেসি। হ্যাঁ বলো বলো বলো। স্যার এটা বুঝলাম না, আমি প্রশ্নটাই বুঝলাম না। প্রশ্নটাই বুঝলাম না, বলেছে when the number of shipment in a feasible solution, মানে প্রথমে তুই সলিউশনটা বার করেছিস, সে ভ্যাম হোক বা ম্যাট্রিক্স মিনিমাম মেথড হোক বা যা হোক, সেখানে হ্যাঁ যে অ্যালটমেন্ট সেল হয়েছে সেই অ্যালটমেন্ট সেলের সংখ্যাটা, দেখ কন্ডিশন বলেছে লেস দ্যান, নট ইকুয়ালস টু, হ্যাঁ লেস দ্যান নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম মাইনাস অফ 1। তার মানে কি কন্ডিশন বলেছে? এম, ওই তো m প্লাস n মাইনাস 1, ওটার ভ্যালুটা সবসময় কম থাকবে। একদম m প্লাস n মাইনাস অফ 1 এর থেকে যদি কম হয় নাম্বার অফ অ্যালটমেন্ট, তাহলে সেক্ষেত্রে সলিউশনটাকে কি সলিউশন বলা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ডিজেনারেট, তাহলে ওটা সেক্ষেত্রে degenerate হ্যাঁ হবে। তখন আমরা ডিজেনারেট আসলে এটা একটা আর্টিফিশিয়াল অ্যালটমেন্ট আমরা কনসিডার করে নিই, যেমন করে ইপসিলন দেখিয়েছিলাম কিভাবে নিতে হয়। ঠিক আছে, তুই ভেতরের জিনিস না করলে মাল্টিপল চয়েস কোনোদিনই করে উঠতে পারবি না। The total cost of the optimal solution of a transportation problem. Sir, D can be calculated based only on the entries in the field cell of the solution. Can be calculated based only Based on the only on the entries in the field cell of the solution. এক্স্যাক্টলি। তার মানে আমরা যখন অপটিমাল সলিউশন বার করে থাকি, তখন আমরা সবসময় যে সেলগুলোই এন্ট্রি হয়েছে, যে সেলগুলোই এন্ট্রি হয়েছে শুধু সেগুলো নিয়েই করে থাকতে পারি। ঠিক আছে, তো ডি শুড বি দা বেস্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18। স্টেপিং স্টোন মেথড, বল কোশ্চেনের অ্যান্সার। Sir, B. কি হবে? হুম হুম, B. বি কেন? কারণ স্টেপিং স্টোন মেথডে আমরা ওই পার্টটাকে ট্রেস করে মানে এ করি, তাই জন্য। না না না, C. C is the correct answer. Is used to evaluate the cost effectiveness of the shipping goods via transportation route not currently in the solution. যেহেতু সলিউশনের মধ্যে থাকে না, সেই জিনিসটা ভায়া রুট দিয়ে আমরা বার করে থাকি। Question number 19. In a minimization problem, a negative improvement index in a cell indicates that কি ইন্ডিকেট করে না নেগেটিভ ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স? ও স্যার 18 এর আনসারটা একবার বলুন। সি মিস সি করে গেছি। সি 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 আচ্ছা 19 দেখ আছে এর ভেতরে। সি 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 হ্যাঁ সি। তার মানে যদি নেগেটিভ ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স আছে, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স কোনগুলো? যেগুলো আমরা ক্যালকুলেট করি, ডেল্টা আই যে যেগুলো ক্যালকুলেট করি সেগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স। যদি নেগেটিভ চলে আসে, তাহলে নেগেটিভ আসে মানে কি? ডেফিনেটলি কস্ট ডিক্রিজ করবে, ডেফিনেটলি কস্ট ডিক্রিজ করা উচিত। তাই নেগেটিভ ইন্ডেক্স ইমপ্রুভ করে টোটাল কস্ট উইল ডিক্রিজ ইফ দ্য ইউনিট আর অ্যালোকেটেড টু দ্য সেল, মানে এক ইউনিট অ্যালোট করলে কতটা ডিক্রিজ করবে সেটাকে রিপ্রেজেন্ট করে, তাই তো?
in a cell indicates the positive improvement index কি represent করবে? Cost will increase if হ্যাঁ, units are এক্স্যাক্টলি। আর ও যদি ডিক্রিজ করা রিপ্রেজেন্ট করে তাহলে এ সেটাকে ইনক্রিজ করাকে রিপ্রেজেন্ট করবে। বুঝেছিস? বুঝেছিস কি বুঝিসনি সেটা বল। ও যদি হ্যাঁ স্যার বুঝেছি বুঝেছি। ডিক্রিজ করাকে এই করে তো তাহলে 20টা ইনক্রিজ করাকে করবে, স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো চাপ নিয়ে লাভ নেই। হয়েছে? বেশ, 5:04 বাজে। পরের দিন আবার বলি বাকি সলিউশন গুলো। বা তোরা হ্যাঁ একটু ঠিক চেষ্টা কর। আছে। হ্যাঁ আর স্যার এইখান থেকে না তোরা পেরে যাবি, দেখবি 23 থেকে হাউ মেনি সলিউশন অফ অ্যাসাইনমেন্ট। অনেকগুলো আছে, কমন কোশ্চেন আছে যেগুলো আমরা ইয়েতে পরীক্ষায় করেছি। দাঁড়া আমি আগে একটু ইয়ে করে নিই, তোর সাথে কথা বলছি।